আসসালামু আলাইকুম। আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার চলে আসছি স্থির তড়িতে। তোমাদের 25 ব্যাচের জন্য বা 25, 26, 27 যা আছে সামনে যত ব্যাচ সবগুলোর জন্য এই অ্যানালাইসিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা চলে আসছি এখন স্থির তড়িতে। স্থির তড়িতের যা যা আছে, আমরা যা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য আমরা কিন্তু ওগুলো নিয়ে আলোচনা করবো। আমি আগে থেকে বলে রাখতেছি, আমি কিন্তু ডিটেলস চাচ্ছি না। মানে এই অঙ্কটা করে দেখাবো, এটা এইভাবে আসছে, ওই অঙ্কটা করে দেখাবো, এইভাবে আসছে। এত সময় তোমাদের হাতে নাই এখন বর্তমানে। আমার এখন উচিত তোমাদেরকে ধরাই দেওয়া যে একটা চ্যাপ্টার তুমি যদি শুরু করবা, কোন কোন টপিকটা তোমার পড়া উচিত সেটা আমি তোমাদেরকে ধরাই দিচ্ছি এখানে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা দেখবো স্থির তড়িতের শুরুর দিকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো। দেখো, স্থির তড়িতের মধ্যে আমরা দেখি তড়িৎ, প্রাবল্য, বিভব, বল, এই তিনটা টপিক কিন্তু রিলেট করা। এই তিনটা টপিক রিলেট করা। এখন এই টপিকগুলোর মধ্যে স্যাররা বা বোর্ডগুলা বেশি পছন্দ করে এই চিত্র দিয়ে দেওয়ার জন্য। চিত্র দেখো, আমি উল্লেখ করে বলছি কোন কোন চিত্রগুলো দিয়ে তোমাদের পরীক্ষায় আসছে বিগত বছরগুলোতে। মোট 6টা চিত্র আছে এখানে। এই 6টা চিত্র দিয়ে আবার রিপিট হয়েছে বিগত বছরগুলোতে। দেখো, তুমি একটা সমবাহু ত্রিভুজ, একটা আয়তক্ষেত্র, একটা বর্গক্ষেত্র এবং একটা হচ্ছে রম্বস। এখানে আছে তোমার দুইটা বস্তু দিয়ে দিছে, দুইটা বস্তুর ক্ষেত্রে হিসাব করতে বলে, একটা গোলক দিয়ে দিছে। এখন প্রশ্নগুলো কেমন হয় তোমাকে স্বাভাবিক বলে দিবে যে এখানে এ, এখানে বি, এখানে সি। তো বলতে পারে কি, এই বিন্দুতে এই 1 কুলম্ব চার্জের জন্য তড়িৎ বল কত, বিভব কত, প্রাবল্য কত, এই ধরনের প্রশ্ন করবে। সেম ভাবে এখানেও একই অবস্থা। এটার জন্য তোমাকে অবশ্যই ডাইরেকশন গুলো ভালো করে পড়তে হবে। বল, প্রাবল্য, তড়িৎ বিভব এগুলা বলতে বোঝাচ্ছে লব্ধি জিনিসটা বোঝাচ্ছে। মনে রাখবা, প্রাবল্য ও বল, প্রাবল্য ও বলের ক্ষেত্রে ডিরেক্ট লব্ধি সূত্র অ্যাপ্লাই হবে। ওই যে মনে আছে আশা করি, যদি প্রাবল্য নিয়ে হিসাব করি, ই সমান সমান √E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos আলফা, এই সূত্র অ্যাপ্লাই করবা। বলের ক্ষেত্রেও একই সূত্র, F1 স্কয়ার F2 স্কয়ার 2F1 F2 cos আলফা। কিন্তু বিভবের ক্ষেত্রে এটা হবে না। বিভবের ক্ষেত্রে হবে যে কি, V is equal to V1 প্লাস V2 প্লাস V3, মানে যা যায় আর কি। এখানে কিন্তু আর লব্ধি খাটাইতে পারবে না, এখানে লব্ধি নেই, এখানে সিম্পল এই সূত্র খাটাইতে হবে। এখন এটা গেল হচ্ছে প্রত্যেকটা চিত্রের জন্য এই মানে এই ধরনের প্রশ্ন, প্রাবল্য কত, বিভব কত, বল কত, এই ধরনের প্রশ্ন আসছে। এরপরে যে ধরনের প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো হচ্ছে গিয়ে, আমি একটু লিখে দিচ্ছি। এরপর যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো হচ্ছে তোমাকে বলবে যে এ বিন্দুতে একটা বস্তু ঝুলে দিছে, 2 কেজি ভরের একটা বস্তু ঝুলে দিছে, তাহলে এটা কি এখানে ঝুলতে পারবে কিনা বা সাম্য অবস্থায় রাখতে পারবে কিনা, এই ধরনের প্রশ্ন করে। বা এটাকে সাম্য অবস্থায় রাখার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হইতে পারে। এখন সাম্য অবস্থা মানে কি, এই বস্তুর মধ্যে একটা অবশ্যই বল প্রয়োগ হচ্ছে, একটা প্রাবল্য বা প্রয়োগ হচ্ছে, এফ অথবা ই। এটা অবশ্যই টোটাল যে বস্তুর ওজন আছে ওইটার সমান হইতে হবে, তাহলেই বস্তুর এখানে ঝুলবে। বুঝে গেছে? তো সবগুলোর জন্য একই প্রশ্ন। আর আরেকটা হচ্ছে মাস্ট কি, তোমাকে ডাইরেকশনটা মাথায় রাখতে হবে। যদি তোমার প্লাস প্লাস ডাইরেকশন করো তাহলে ডাইরেকশন হবে বাহিরের দিকে, ঠিক আছে, বাহিরে। আর যে প্লাস মাইনাস হয় ডাইরেকশন হবে মাইনাসের দিকে হবে। এটা মাথায় রাখবে, তাহলে মানে সহজ কনসেপ্ট একবারে। প্লাস প্লাস বা মাইনাস মাইনাস হলে ডাইরেকশন হবে বাইরের দিকে, আর প্লাস মাইনাস হলে ডাইরেকশন হবে কি, মাইনাসের দিকে। তো তোমার এই যে প্রশ্ন এখানে হইতে পারে, এই প্রশ্নটা তোমার এই পয়েন্টে এখানেও হইতে পারে, এই প্রশ্নটা তোমার এখানেও হইতে পারে। এখানে একটা বস্তু ঝুলাই দিবে, তোমাকে বলবে বস্তুটা যদি ঝুলতে হয় তাহলে কি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। এই ধরনের প্রশ্ন রিপিট হচ্ছে অনেকবার। এখন আরেকটা প্রশ্ন তড়িৎ বিভব দিয়ে, মানে তড়িৎ বিভব না, বর্গক্ষেত্র দিয়ে আসে। বর্গক্ষেত্র বলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কত জিজ্ঞাসা করে। তো বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব যদি প্রশ্নে আসে, বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব, তাহলে সূত্র হচ্ছে V is equal to V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4, মানে সবগুলা পয়েন্টের বিভবের যোগফল হচ্ছে কেন্দ্রের বিভব। ঠিক আছে, বর্গক্ষেত্রে। আবার এটা বলে যে যদি হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা বস্তু যদি ঝুলাই দিই তাহলে বস্তুটি ঝুলবে কিনা। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন করবে। এই প্রশ্ন অনেকবার আসছে পরীক্ষার মধ্যে। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে তোমাদের এইখান থেকে আসে প্রশ্ন যে এই দুইটা বস্তুর কোন অবস্থানে 1 কুলম্ব চার্জ রাখলে প্রাবল্য শূন্য হবে, অথবা বিভব শূন্য হবে, অথবা বল শূন্য হবে। কোন পয়েন্টে, এই যে এক্স, এগুলো 19-এ পড়ছো তোমরা, 19-এর অঙ্ক এগুলো, ওইগুলো কিন্তু পরীক্ষায় আসছে। এবং কুমিল্লা বোর্ডে গোলক থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, তো গোলকের অঙ্ক আসছে মনে হয় একটা, কুমিল্লা মনে হয় 22-এ নাকি 23-এ আসছে মনে হয়, মেবি 22-এ আসছে। তো সবাই ওই অঙ্কটা একটা ভালো করে দেখে নিবা। তো আশা করি এখান থেকে যেগুলো বলছি এগুলো ভালো করে পড়লে তোমার এখান থেকে কমন, মানে চিত্র থেকে একটা চলে আসবে, চিত্র থেকে আসবে। এটা এবার হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বেশ কথা, যে কুমিল্লা বোর্ডে মেবি এই বছর এখান থেকে না আসতে পারে, মানে চিত্র দিয়ে না আসতে পারে এই বছর। আমার ততটুকু মানে আমার অ্যানালাইসিস থেকে বলতে পারতেছি, এখান থেকে চিত্র থেকে আসবে না, আসলে এই পার্টগুলো থেকে আসবে, এই যে এই পার্টগুলো ধারকত্বের পার্ট থেকে আসবে।
কুমিল্লা বোর্ডে ধারকত্বের পাঠ থেকে এই বছর আসার সম্ভাবনা একটু বেশি, 50-50 না, 65% আমি এটাকে ভোট দিচ্ছি, 45% আমি এখানে দিচ্ছি, ঠিক আছে? 45 বলতেছি, 35% তো এখান থেকে আসতে পারে। আমার সম্ভাবনা একটু বেশি, এখান থেকে আসার সম্ভাবনা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, এই জন্য। তো এখানে কি কি আছে একটু দেখি আমরা। এখানে আছে ধারক এর সমবায়, এটা তো বুঝছো সবাই, তুলে ধরা করতো আর কি। শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় কিন্তু প্রশ্ন আসতে পারে, ভালো করে প্রশ্ন আসতে পারে, ভালো করে দেখে যাবে এগুলা। তোমার হচ্ছে গিয়ে প্রশ্ন হবে এরকম, এটা মিক্স প্রশ্ন হয় আর কি, এই দুটো মিক্স প্রশ্ন হয় যে উক্ত বর্তনীকে কিভাবে সাজালে সর্বোচ্চ সঞ্চিত শক্তি পাওয়া যাবে, বা সর্বোচ্চ সঞ্চিত না হলেও এত গুণ সঞ্চিত শক্তি পাওয়া যাবে, এই ধরনের প্রশ্ন করে। তো সঞ্চিত শক্তি এবং ধারকত্বের সে সমবায় আছে, ওইটা ভালো করে একবার দেখে নিবা সবাই। সঞ্চিত শক্তি আর ধারকের সমবায়, এটা তো সবাই জানো, ধারকের সমবায় হিসাবটা। তারপর সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, খুবই গুরুত্বপূর্ণ পাঠ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, এটা গরুগত প্রচুর আসছে, প্রচুর। লাস্ট পার্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে তোমাকে এটা দুই ভাবে আসে, একটা হচ্ছে ধারকের সাথে যুক্ত করলে ওই ধ্রুবকটা, আরেকবার হচ্ছে ধারকের মাঝখানে। একটা হচ্ছে ধারকের সাথে যুক্ত করলে, একটা ধারকের মাঝখানে, ঠিক আছে? তো ধারকের মাঝখানে এটা বুঝবো কি হবে, তোমাকে ওই একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের পুরুত্ব দিয়ে দিবে। যখনই তোমাকে প্রশ্নে পুরুত্ব দিয়ে দিবে তখন তুমি একটা সূত্র অ্যাপ্লাই করবে, আর যখন তোমার ধারকের সাথে বলবে তখন আরেকটা সূত্র। তো যখন তোমাকে পুরুত্ব বলবে তখন ফর্মুলা হচ্ছে এরকম, ফর্মুলা হচ্ছে সি ইজ ইকুয়াল টু এ এপসাইলন নট, দেখা যাচ্ছে কিনা, সি ইজ ইকুয়াল টু এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি মাইনাস টি ইন্টু 1 - 1/k। এই সূত্রটা অ্যাপ্লাই করবা যখন তোমার পুরুত্ব দেওয়া থাকবে পরাবৈদ্যুতিক ধ্রুবকের ক্ষেত্রে। ধারকত্ব নির্ণয় সূত্র হচ্ছে এটা, ক্লিয়ার? যখন পুরুত্ব দেওয়া থাকবে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সাহায্যে, তখন ধারক নির্ণয় বা ধারকত্ব নির্ণয় সূত্র সেটা। এবং ধারকের সাথে বললে তোমাকে এভাবে বলবে, এভাবে বলবে, মনে করো একটা সার্কিট দিয়ে, আমি একটা সার্কিট দিয়ে বুঝাই তোমাদেরকে। এইভাবে একটা সার্কিট দিল, কেমন? এটা কিন্তু আবার তোমরা ধারক নয়, এটা কোষ। তো মনে করো যে এটা C1, এটা C2, এটা C3, এটা C4। তো বলছে C4 এর সাথে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত করা হয়েছে, তাহলে পূর্বের সঞ্চিত শক্তি পরের সঞ্চিত শক্তি সমান হবে কিনা, বা এত গুণ হবে কিনা, বা এত বেশি হবে কিনা, এই প্রশ্নগুলো আসবে। তো তখন হচ্ছে গিয়ে ধরো C4 এর সাথে যদি আমি ধারকত্বটা যুক্ত করি, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত করি, তখন C4 প্রাইম ইজ ইকুয়াল টু C4 ইন্টু K হয়ে যাবে। তো আমরা তখন C4 ইউজ করবো না, C4 প্রাইমটা ইউজ করবো। বুঝতে পারছো? তো আশা করি সবাই এই জিনিসটা ক্লিয়ার। আমরা কোন টপিকগুলো ভালো করে পড়বো। আরেকটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক, ওই টপিকগুলা, গাউসের সূত্র, ওইগুলো হচ্ছে তোমরা এমসিকিউর জন্য ভালো করে পড়বা, ওইগুলো থেকে এমসিকিউ আসবে শিওর। ঠিক আছে? কি কি বললাম? ফ্লাক্স, দ্বিমেরুর ভ্রামক, এগুলা থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসবে ভালোভাবে। ফ্লাক্স এবং দ্বিমেরুর ভ্রামক, এগুলা থেকে কিন্তু এমসিকিউ আসবে, বুঝছো? ওইগুলো ভালো করে সবাই দেখে নিবা, দ্বিমেরুর ভ্রামক এবং তড়িৎ ফ্লাক্সের হিসাবগুলা, এগুলো থেকে ফ্লাক্স থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। এবারে তড়িৎ দ্বিমেরুর ভ্রামকও কিন্তু প্রাবল্য বিভবের কিন্তু অঙ্ক আছে, ওইগুলো সবাই পারলে একটা বোর্ডে আসছে মনে হয়, ময়মনসিংহ দিনাজপুর বোর্ডে আসছে, বোর্ড একটা আসছে, ওই প্রশ্নটা সলভ করে নিবে ভালো করে, তাহলেই হবে। তো আশা করি আমরা আমাদের স্থির তড়িৎ থেকে যে প্রশ্নগুলো আসছে বিগত বছরগুলোতে, স্থির তড়িৎ থেকে যে ধরনের প্রশ্ন আসতেছে বা যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে ওগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। আমরা এখন চলে যাবো আমাদের পরবর্তী চ্যাপ্টারটা আর একটু ডিটেলস করে পড়ে দিচ্ছি। আশা করি সবাই ক্লিয়ার থাকবা এবং এই পর্যন্ত সবগুলো ক্লাস তোমরা ক্লিয়ার আছো। দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে।